নমস্কার। অনেকগুলো খারাপ খবরের মধ্যে আজকে আমি একটু আনন্দও পাচ্ছি যে আমাদের পশ্চিম বর্ধমানের জন্য একটি ভালো খবর নিয়ে আজকে আমি এসেছি যে আজকে আমাদের জেলা পুরোপুরি করোনা মুক্ত। গতকাল লাস্ট 3 জন করোনা পেশেন্টকে সনকা হসপিটাল থেকে রিলিজ করা হলো এবং তখনই সন্ধ্যে 5:30টার সময় হসপিটাল কর্তৃপক্ষ ঘোষণা করলো যে আর এই 5টা জেলাতে মানে দক্ষিণবঙ্গের কোনো করোনা পেশেন্ট নেই। এই যে লড়াই আমরা আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছি, উত্তরণের পথে আমরা আছি করোনা নিয়ে, এটা আমরা এই সকল পরিস্থিতি দেখে বলতেই পারি। আর এই লড়াই দুজন খুব বিশিষ্ট লোক, দুজন কিন্তু অনেক মন দিয়ে এই লড়াইটা লড়েছেন। একজন পুরো জেলা জুড়ে লড়েছেন, সেই যোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি আসানসোলের মহানাগরিক মাননীয় শ্রী জিতেন্দ্র তেওয়ারিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আরেকটি লড়াই যে মোটামুটি এই 5টা জেলার যে নোডাল করোনা হসপিটাল যাকে বানানো হয়েছে সেই সনকা হসপিটালের কর্ণধার পার্থ পবি আমার মধ্যে উপস্থিত আছেন। আমি পার্থকেও এক্সপ্রেস নিউজে স্বাগত জানাচ্ছি এবং এই আলাপচারিতা আমার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক সনমার্গের ব্যুরো চিফ এখানকার এই পশ্চিম বর্ধমানের শ্রী প্রদীপ সুমনজি। আমি প্রদীপ সুমনজিকেও আমার एक्सप्रेस न्यूज़ের পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যাব জিতেंद्र কাছে। भैया ये खबर बहुत राहत देने वाली है कि पश्चिम बर्धमान के साथ साथ दक्षिण बंगाल के विशेष 5 जिले आज कोरोना मुक्त हैं। पहली प्रतिक्रिया आपकी क्या है? पहली प्रतिक्रिया ये है कि इस जिला के लोगों ने दिखा दिया, इस अंचल के लोगों ने दिखा दिया कि राज्य की मुख्यमंत्री के निर्देश को मानते हुए, उनके परामर्श को मानते हुए कठिन से कठिन परिस्थिति में भी लड़ाई करना हम जानते हैं। ये यहाँ के लोगों ने एक बार प्रमाणित किया। আচ্ছা পার্থ, মানে এই গোটা যে ব্যাপারটা ঘটালে তোমরা, এর শ্রেয় তোমরা কাকে দেবে? মানে গোটা তোমার তো মানে নার্সিং স্টাফ এবং তোমাদের ডাক্তাররা তো চলো ঠিক আছে, এর ছাড়াও তুমি কিভাবে সহযোগিতা করে, বা এই লড়াইটা তো খুব কঠিন ছিল, কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, এই এখনো অবধি যে স্টেজে আমরা আছি ওই স্টেজে যেটুকু অ্যাচিভমেন্ট হয়েছে ওটা কিন্তু আমরা আমাদের ডাক্তার নার্স, বিশেষ করে দেখুন ডাক্তার নার্সরা তো এই ধরনের পরিস্থিতির জন্য মানে এক্সপিরিয়েন্সড এবং তাদের কোয়ালিফিকেশনটাই এই ধরনের পরিস্থিতিকে ওভারকাম করার জন্য হয়েছে। কিন্তু এই যে সাফাই কর্মী, জিডিএ, হাউসকিপিং, ক্যান্টিন স্টাফ, এদেরকে যে দৈনন্দিন ট্রেন করে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে এই পুরো বিষয়টা চালানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরোপুরি ভাবে হেল্প করেছে, সমস্ত কিছু প্রোটেকশন কিট দিয়ে, সমস্ত ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। এবং আজকে আমরা এটাই আমাদের অ্যাচিভমেন্ট মনে করি যে আজকে অন ডেট আমাদের 1 মাস হলো এটা কোভিড হসপিটাল হয়েছে। এই 1 মাসে আমাদের হেলথ ওয়ার্কার কেউ একজনও ইনফেক্টেড নয়। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্য। সবাই প্রথম দিকে যে ভয় আতঙ্ক পেয়েছিলেন অনেকে, মানে যখন কোভিড হসপিটাল আমাদের ডিক্লেয়ার হয় অনেকে রেজিগনেশন দিয়েছিলেন, ডাক্তারও দিয়েছিলেন, নার্সিংও দিয়েছিলেন, তার মধ্যে অনেকে পরে কনভিন্সড হয়ে ফেরতও এসছেন, তারা সার্ভিসও করেছেন। কিন্তু আজকে আমরা প্রুভ করতে পেরেছি যে করোনাতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে কিন্তু অলমোস্ট 200 জন এই পুরো সার্ভিসে লেগে আছেন, 200 জনের মধ্যে একজনও ইনফেক্টেড নয় অ্যাজ অন ডেট। এটা তো একটা বড় রিলিফের ব্যাপার, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। পার্থ, আমি একটা কথা বলতে চাইছিলাম যে ধরো এই প্রথম ধাপের যে লড়াইটা, সেটা তো না হয় একটা হলো,
এখনো ইট ইজ টু আর্লি টু সে যে এভরিথিং ইজ ওকে নাও, বাট একটা সিমটমস দেখে বোঝা যাচ্ছে যে আমরা একটা ভালো দিকে এগোচ্ছি, মানে যেভাবে টেস্টিং এর বা যেভাবে সমস্ত ব্যবস্থাপনা হয়েছে এখান থেকে সরকারের পক্ষ থেকে সেইভাবে হচ্ছে। কিন্তু আমি যেটা শুনলাম যে 10 তারিখে তোমাদের নাকি কলেজও খুলছে, একই প্রেমাইসিসের মধ্যে কলেজও আছে, দেন হোয়াট নেক্সট? তোমার কলেজ, এত বড় কলেজ আর পাশে হসপিটাল, দুটো একসঙ্গে কি করে চলবে? দেখো, গভর্নমেন্টের রিসেন্ট অর্ডার অনুযায়ী 10th জুনে সব কলেজ রিওপেন করতে হবে। এটা এখন অবধি যে অর্ডার আছে তার ভিত্তিতে আমি বলছি। তো এই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি হেলথ ডিপার্টমেন্টকে জানিয়েছি যে আমার সেম ক্যাম্পাসে আমার 10টা ইনস্টিটিউট চলে, 3,500 স্টুডেন্ট আছে। তো স্টুডেন্টরা একবার আসা চালু করলে সেম ক্যাম্পাসে আমি কোভিড হসপিটাল চালাতে পারবো না, কেননা সবাইকে আমি এক্সপোজ করে দিতে পারি না। তো গভর্নমেন্টকে আমরা জানিয়েছি যে 31 মে অবধি আমরা লাস্ট অ্যাডমিশন নেব এবং 8 জুন অবধি যদি কোনো পেশেন্ট থাকে সেগুলোকে অন্য জায়গায় তাদেরকে ব্যবস্থা করতে হবে। এখানে একটা কথা আমি বলিনি, এর আগের দিনও আমি বলেছিলাম যে করোনায় ডেথ যে মৃত্যুর রেট দ্যাট ইজ 2 to 4%, তার মানে কিন্তু রিকভারি রেটটা হচ্ছে 96 to 98%। আমরা যদি এই 96 to 98% লোককে চিকিৎসা না দিতে পারি, দ্যাট ইজ এগেন আ ন্যাশনাল ক্রাইম। আজকের দিনে আমরা দুর্গাপুরে বসে আছি। দুর্গাপুর ইজ দ্য হেলথ হাব অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বড় বড় কর্পোরেট হসপিটাল আছে, তাদের মধ্যে কেউ একজন এগিয়ে আসুক। আমি এই চ্যানেলে আগেও একবার বলেছিলাম যে দুর্গাপুরে সবাইকে এখন একজোট হতে হবে। সবাই যদি সব হসপিটাল 2টো করে ডাক্তার 2টো করে নার্স দিত, সবাই মিলে লড়লে এটা আরো ইজিয়ার হতো। সেটা কেউ লড়েনি, কেউ মানে আইদার লড়েনি বা পারেনি কিছু একটা। অন্য কোনো হসপিটাল এগিয়ে এলে তাকে আমরা সব রকম সাপোর্ট করব। এটা তোমার বক্তব্য? এটা আমার বক্তব্য। কিন্তু যদি ধরো কেউ না, भैया तब क्या होगा अगर 10 तारीख मई तो अब ज्यादा दूर नहीं है, मतलब मान लीजिए कि ये तो पेंडेमिक है, इसको तो आज के डेट में हम कह नहीं सकते कि सब कुछ ठीक हो गया। अगर आप 31 तारीख के बाद अगर पल्ला झाड़ने की मूड में हैं तो 31 तारीख के बाद क्या होगा, अगले महीने से क्या होगा? मतलब इसके बारे में तो आप चूंकि सरकार में हैं, आप एमएलए हैं, तो आप लोगों की क्या परिकल्पना है? सरकार सही समय पर सही निर्णय लेना जानती है। इस मामले में भी आप देखेंगे सरकार सही समय पर सही निर्णय ले लेगी, जो जनता की भलाई के लिए हो, उनके कॉलेज का हित के भी रक्षा हो, उनके स्टूडेंट्स की हित की भी रक्षा हो, और कोरोना का ट्रीटमेंट भी हो। ये सारे चीजों पर जो सबसे अप्रोप्रिएट सिद्धांत होगा वो सरकार जरूर लेगी। अच्छा प्रदीप जी, मैं आपसे एक बात और पूछना चाहता था कि ये पूरे माहौल में, मतलब ये पूरे माहौल में आप जो व्यवस्था की जो जगह है उसमें सरकार के तौर पर और जो स्थानीय निकाय हैं उनकी भूमिका के बारे में आप क्या कहेंगे? नहीं, इसमें मुझे पार्थोदा से एक सवाल और पूछना है पत्रकार होने के नाते, कि अभी तक कोरोना के बारे में विश्व से या दूसरे देशों में हम लोगों ने जो सुना, उसमें एक ट्रेवल हिस्ट्री की बात है या किसी कोरोना प्रभाव पॉजिटिव से मिलने जुलने की बात है। लेकिन पश्चिम बर्धमान में जो भी केस हम लोगों ने 7 अभी तक पाए हैं, उनमें किन्हीं का भी ट्रेवलिंग हिस्ट्री नहीं है या कोरोना पॉजिटिव के संपर्क में आने का ये केस नहीं है। तो मैं पार्थोदा से जानना चाह रहा था कि आखिर ये जो माने लक्षण उभर के आ रहे हैं, तो क्या हम लोग मान के चले कि सामाजिक संक्रमण शुरू हो गया है या फिर कोरोना के कुछ अन्य लक्षण हैं जो इसके अलावा भी कोरोना विकसित हो सकते हैं? मैं थोड़ा ही जानना चाह रहा था। ট্রিটমেন্ট দেখো, বিষয়টা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে যাদের করোনা হয়েছিল, করোনাটা তো ইন্ডিয়াতে মানে ডিসকভার্ড হয়নি, এটা বাইরে থেকেই এসছে। ইনিশিয়াল স্টেজে তাদেরই করোনা হয়েছিল যারা বাইরে থেকে ফ্লাই করে ইন্ডিয়াতে এসেছিল। এটা যখন ইন্ডিয়াতে স্প্রেড করতে আরম্ভ করেছে তখন তো এটা আর বাইরে ফ্লাই করার ব্যাপারটা থাকছে না পরবর্তী কেসে। কেননা এটা তো আপনি বাইরে থেকে এলেন, আজকে আপনার থেকে আমার হলো, আমি তো বাইরে যাইনি কিন্তু আপনার থেকে আমার হয়েছে। আর যতগুলো কেস হয়েছে, আমি পশ্চিম বর্ধমানেরই এক্সাম্পল নিয়ে বলছি, যতগুলো কেস হয়েছে সবার কন্ট্যাক্ট হিস্ট্রি ছিল কোনো না কোনো করোনা পেশেন্টের সাথে বা কোনো না কোনো জায়গায় যেখানে ট্রাভেল হিস্ট্রি ছিল। আজকে আমার যেটা নিজস্ব ধারণা, আমরা ওই ফেজটা পেরিয়ে গেছি। ইন্ডিয়াতে
80% লোক যাদের সিমটমস হয়নি তারা অলরেডি ওই ফেজে সেরে উঠেছে, এবং আমরা যেহেতু এই ম্যাসিভ ফেজটা পেরিয়ে গেছি, আগামী দিনে আমার মনে হয় বাই মে এন্ড এটা অলমোস্ট নেগলিজিবল হয়ে যাবে। এটা তোমার ধারণা? এটা আমার पार्थोदा से मैं जानना चाह रहा था कि जो सबसे लास्ट पेशेंट जो कल इन्होंने छोड़ा है, जो महिला थी वो तो घरेलू महिला है, और इसके पहले जो दमा की पेशेंट महिला थी वो 5 साल से उनका दमा का ट्रीटमेंट चलता था, वो घर से तो बाहर निकलती नहीं थी, तो उनका मैंने कोरोना से संपर्क क्या हुआ? দেখুন, আমি তো পেশেন্ট ওয়েন দে অ্যারাইভ এট দ্য হসপিটাল দে আর পেশেন্ট, আমাদের ট্রিটমেন্ট করার কথা, তার ওই রিসার্চ ওয়ার্কটা আমাদের করার কথা নয়। রিসার্চ ওয়ার্কটা সিএমওইচ বা হেলথ ডিপার্টমেন্টে যারা আছেন তারা একদমই করছেন, এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে সবাইকে টেস্ট করা হচ্ছে। এমন হচ্ছে যে ওই মহিলা হয়তো কারোর সাথে কন্ট্যাক্টে ছিল যে করোনা পজিটিভ, তার সাথে হয়তো 10 জন কন্ট্যাক্টে ছিল, কিন্তু 9 জনের হয়নি, একজনেরই হয়েছে। এটা হতেই পারে, কিন্তু এই যে রিসার্চ ওয়ার্কটা এটা আমাদের করার কথা নয়, বা আমরা এর মধ্যে ইনভলভড নয়। আমরা পেশেন্ট যে আসছে করোনা পজিটিভ তাকে ট্রিটমেন্ট দিতে আমরা সেই জায়গাতে আমরা এগিয়ে এসেছি। এই কন্ট্যাক্ট ট্রেসিংটা গভর্নমেন্ট অফিসিয়াল একদম করছে। ঠিক। আমি তোমার কাছে আসছিলাম যে আজকে যেহেতু আজকে অনেক দিন হয়ে গেল, একটা পেশেন্ট যদি তোমাকে হ্যান্ড ওভার করা হয় করোনা পজিটিভ, এই যে পজিটিভ হওয়ার আগে তার একটা টেস্ট হয়, পজিটিভ হওয়ার পরে তোমাদের টোটাল ডিউরেশনটা একটা পেশেন্টের ফিট হতে কতদিন লাগে, আর এই টেস্টিং প্রক্রিয়াটা তো এখনো একটা মানে নাইটমেয়ারের মতন অবস্থা, সেইটা থেকে বেরোবার তোমরা কি চিন্তা ভাবনা করছো? আমরা শুনলাম যে এনএবিএল পারমিশনটা তোমাদের কিছুদিনের মধ্যে আসার কথা আছে, এক্স্যাক্ট কোথায় অবস্থানটা আছে একটু যদি বলতে মানুষ তাহলে একটু রিলিফ পেত। প্রোটোকল অনুযায়ী যেদিন পেশেন্ট আমাদের এখানে পজিটিভ রিপোর্ট নিয়ে আসে, তারপর এভরি 7 days তার রিপোর্ট আমাদেরকে, যেমন আমাদের নোডাল সেন্টার টেস্টিং সেন্টার হচ্ছে নাইসেড কলকাতায়, তো প্রত্যেক 7 days-এ আমাদেরকে নাইসেডে পাঠাতে হয়। যদি কোনো রিপোর্ট নেগেটিভ আসে তাহলে পরপর 2 দিন নেগেটিভ আসতে হবে, মানে যদি আজকের দিনে নেগেটিভ আসে আবার কাল রিপোর্ট পাঠাতে হবে, তার যদি নেগেটিভ আসে তাহলেই সে ফিট ফর ডিসচার্জ। এটা গভর্নমেন্টের প্রোটোকল করা আছে, এবং সেই অনুযায়ী আমাদের যতগুলো পেশেন্ট ডিসচার্জ হয়েছে আমরা দেখেছি অ্যাভারেজ স্টে হচ্ছে 8 to 10 days। আচ্ছা, যেদিন থেকে ও পজিটিভ নিয়ে এসেছে আর যেদিন ডিসচার্জ হয়েছে অ্যাভারেজ স্টে ইজ 8 to 10 days। আচ্ছা, এইগুলো তোমাদের এর মধ্যে দুবার তোমাদেরকে টেস্ট করতে পাঠাতে হয়? দুবার না, দুবার তখনই যদি একবার প্রথম টেস্টটা নেগেটিভ হয় তাহলে তার পরের দিন করাতে হবে, যদি নেগেটিভ না আসে আবার টেস্টটা পজিটিভ হয় তাহলে আবার তার ফলো আপ টেস্ট করাতে হবে, ট্রিটমেন্ট চলবে। তো এখনো অবধি 8 to 10 days অ্যাভারেজ রয়েছে। এই টেস্টিং এর জন্য তোমার কত সময় লাগে? টেস্টিংটা তো একটা ঘন্টা 2-এর ব্যাপার, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10টা সেন্টার, তাদের লোড বিশাল, এখন প্রায় 2000 করে মাসে এই দিনে টেস্টিং হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিপোর্ট পেতে একদিন টাইম লেগে যাচ্ছে, আদারওয়াইজ এটা 2 ঘন্টার ব্যাপার। আর আমি আগের দিনও এই চ্যানেলে বলেছিলাম যে একটা টেকনিক্যাল কারণে আমাদের ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও আমরা টেস্টিং এর পারমিশনটা পাচ্ছি না, এনএবিএল পারমিশন ছিল না বলে। তুমি বাবুল সুপ্রিয়কে ধরছো না কেন? আমি ওনার সাথে ওনার পিএর সাথে আমার কথা হয়েছিল, উনি লেটার দিতে বলেছিলেন, লেটারের কপি ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম, উনি রিসিভও করেছেন, তারপরে আর কমিউনিকেশন হয়নি। কিন্তু আমরা তো এমসিআই অ্যাপ্রুভড, আমরা এমসিআই কে জানিয়েছিলাম, এমসিআই এই ব্যাপারটা এনএবিএল এর সাথে টেক আপ করেছে, আইসিএমআর এর সাথে টেক আপ করেছে, আমাদের মেন্টার ইনস্টিটিউট হিসাবে এইমস ভুবনেশ্বরকে দিয়েছে, এইমস ভুবনেশ্বর থেকে এটা ফলো আপ করে উইথ লিয়াজো উইথ দ্য স্টেট গভর্নমেন্ট এনএবিএল এর সমস্ত কিছু করিয়ে দিয়েছে, এনএবিএল এর ইন্সপেকশনও হয়ে গেছে। আমরা আশা করছি যে সামনের সপ্তাহ থেকে আমরা টেস্টিং এর পারমিশন পেয়ে যাব, তাহলে তো অনেক সরল হয়ে যাবে গোটা ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা যে পেশেন্টদেরকে ট্রিট করছি এই প্রসিডিওরটা আরো 1-2 দিন কমে আসবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ইন্ডিয়ার 4th লার্জেস্ট পপুলেটেড স্টেট। ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাও, মানে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট দেখা যায় তো ওয়েস্ট বেঙ্গল 3 নম্বর পজিশনে আছে দিল্লি মুম্বাইয়ের পরে। এই যে সবাই বলছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ সিটিং অন আ বম্ব, এই কথাটাতে আমি ডিফার করি। এতদিন টেস্টের সুবিধা ছিল না, টেস্ট কম হচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে লকডাউনটা ফলো করেছি এবং যেভাবে রেস্ট্রিক্টেড ওয়েতে গেছি, ওই ফেজটা পেরিয়ে গেছি, এখন টেস্টিং তুমি যতই বাড়াও কিন্তু পার্সেন্টেজটা রিডিউস হবেই হবে।
আচ্ছা, এটাতে আমি একটা মেয়র সাহেবকেও জিজ্ঞেস করছি, আমি প্রদীপদার কাছেও আসবো। আমি কালকে একটা সোশ্যাল মিডিয়াতে মিম দেখলাম যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নাকি বলছেন যে চারদিক থেকে পশ্চিমবাংলার বর্ডারটা সিল করে দাও, এটা একটা বুহান হতে যাচ্ছে। মানে আমি জানি না আধিকারিক সূত্রে এটা কনফার্ম নিউজ কিনা, কিন্তু একটা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে চলছে যে পশ্চিমবাংলায় টেস্টের সংখ্যাটা খুব কম এবং এটা আগামী দিনে তার ফল পশ্চিমবাংলাকে ভুগতে হবে। আপনি কি বলবেন স্যার? টেস্ট করার পারমিশন কে দেয়? টেস্ট করার পারমিশন দেয় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। তারা পারমিশন দেয়, তারা পারমিশন না দিলে কি করে হবে টেস্ট? তারাই এই পারমিশন দিতে ডিলে করবে এবং তারাই যদি বলে যে টেস্ট এখানে কম হচ্ছে, তাহলে এটা কি করে মানা যায়? আর আরো কতদিন যেতে দিন, আরো সময় পেরোতে দিন, কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে এই সীমিত ক্ষমতার মধ্যে, কেন্দ্রীয় সরকার বারবার বিব্রত করা সত্ত্বেও সীমিত ক্ষমতার মধ্যে পশ্চিমবঙ্গ যে কাজ করে দেখিয়েছে, সেটার জন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে ভাবতে হবে। আচ্ছা মেয়র সাহেব, এখানে আমার একটা বক্তব্য আছে। এটাকে যদি আরেকটু অ্যানালিসিস করে দেখা যায়, আগে আমাদের এখানে দিনে 200 টেস্ট হতো, সেই জায়গায় আমাদের 5টা পেশেন্ট দেখা যেত পজিটিভ এসছে। আজকে 200টা বেড়ে কিন্তু 2000 হয়েছে। ঠিক আছে, পজিটিভটা তাহলে 5টার জায়গায় 50টা হওয়া উচিত ছিল, অতটা কিন্তু বাড়েনি। পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু পজিটিভের রেটটা বেড়েছে, 5টা থেকে 20টা হয়েছে, কিন্তু পার্সেন্টেজে ওটা হাফ হয়েছে। তো আমাদের এখানে উহান হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। এটা পুরো ব্যাপারটা একটা রটনা চলছে। না, উনি হয়তো বলতে চাইছে ওহানে যেভাবে কন্ট্রোল করে নিয়েছিল শেষের দিকে, সেটা হয়তো বাংলা করবে, এটা হয়তো বলতে চাইছে। এটা মানে প্রদীপ জি, আর উড়িষ্যা হচ্ছে পপুলেশন ওয়াইজ 10th পজিশনে, আমরা পপুলেশন ওয়াইজ 4th পজিশনে, কিন্তু আমরা ইন্ডিয়ার ম্যাপে কোভিড ওয়াইজ 10th পজিশনে। এটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। পার্থ, তোমাদের এই যে ধরো কোভিড হসপিটাল, নোডাল হসপিটাল সবই হলো, কিন্তু ধরো যে আগামী দিনে তোমার কি প্রত্যাশা, কি সমস্যা, মানে অন্যান্য হসপিটালরা যারা আছে তারাও কি আজকে আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে, সেইখানেও কি কোভিড পেশেন্ট বা যাদের এই ধরনের লক্ষণ পাওয়া যাচ্ছে তারা ভর্তি হবে? আর তুমি কি চাইছো, মানে তোমাদের কি ডিমান্ড আছে যেটা করলে সুস্থভাবে মানুষ এখানে পরিষেবা পাবে? দেখো, আজকের দিনে তো গভর্নমেন্ট যে ডিরেক্টিভ দিয়েছে, কোনো হসপিটালই কোভিড পেশেন্টকে না বলতে পারবে না। আচ্ছা, প্রত্যেক জেলা বা 4-5টা জেলা নিয়ে যে কোভিড হসপিটালরা আছে, অন্য হসপিটালরা যখন কোভিড পজিটিভ সে জেনে যাবে সেখানে পাঠাতে পারে। আচ্ছা, যার হসপিটাল ফেসিলিটি রিকোয়ার্ড আছে। কোভিড এমনই একটা জিনিস যে এর 80% বাড়িতে থেকেও কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও বলেছে, স্টেট গভর্নমেন্টও বলেছে, ঠিক, যে বাড়িতে থাকলে এবং যদি একা থাকে তার যদি সাপোর্ট বাড়িতে পৌঁছে দিতে হয় সেটাও করে দেবে। যাদের হসপিটালে ট্রিটমেন্ট দরকার তারা শুধু যেন হসপিটালে আসে, কেন এমনি ভিড় বাড়িয়ে তো লাভ নেই। ঠিক, কেননা সবাই যদি চলে আসে, যার অ্যাকচুয়ালি দরকার সেই জায়গাটা পাবে না। আর আমাদের এখানে মানুষের মধ্যে চাই হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমে যখন আমরা কোভিড হসপিটাল ডিক্লেয়ার্ড হলাম, আমার সমস্ত ডাক্তার, নার্স, সাফাই কর্মীদেরকে আমরা ইন ক্যাম্পাস শিফট করলাম। শিফট করার পরও দেখা যাচ্ছে তাদের অনেকের বাড়িতে তার বাবা মা থাকে, তাকে গ্রামের লোক গিয়ে বলছে আপনাদেরকে বাজার হাট আনতে দেব না। এইটা অ্যাওয়ারনেসের অভাব। এই অ্যাওয়ারনেস থেকে আমাদেরকে বেরোতে হবে, কেননা কোভিড এখন থাকবে, ইট উইল বি আ পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তো থাকবে, হলে তার চিকিৎসা করতে হবে। তোমার লাস্ট মানে এটাই হচ্ছে যে তোমার যারা ডক্টর, নার্স বা যারা স্টাফরা আছে, যারা মানে ওয়ারিয়ার, যারা মানে সার্ভিস দিচ্ছে, তাদের প্রোটেকশনটা সুনিশ্চিত করা হোক। এবং তোমাদের আর কিছু ডিমান্ড আছে? না, আমাদের আর কোনো ডিমান্ড নেই। এইটাই যেন হয়, শুধু আমার বলে না, সমস্ত হসপিটালে যারা এই টাইমে ফোর ফ্রন্টে এসে লড়াইটা করছে তাদের যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়। ईद पर ही पूरी दुनिया कायम है और उम्मीद तो इस बात की है कि आगे आने वाले दिन अच्छे होंगे। आज से इसकी शुरुआत भी हुई है। 3 तारीख से लॉकडाउन खत्म हो रहा है। आज मजदूर दिवस के उपलक्ष्य में केंद्र सरकार ने श्रमिक एक्सप्रेस के नाम से एक
रेल यात्रा की शुरुआत की है, रेलगाड़ी की शुरुआत की है। जहां जहां पर प्रवासी मजदूर फंसे हुए हैं, जहां जहां पर जो लोग फंसे हुए हैं, उनके रिकवरी के लिए राज्य सरकार अगर निवेदन करती है तो वहां से वो ट्रेनें चलाई जाएंगी और उनको उनके गंतव्य तक पहुंचाई जाएगी। यह एक शुभ संकेत है और इस एक पॉजिटिव शुरुआत हम लोग कर चुके हैं। আমরা আজকে বলতে পারি যে করোনার উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। আজকের এই আলোচনার মধ্যে যে এই অঞ্চলের দুজন যোদ্ধা, এই জেলার দুজন যোদ্ধা, একজন যে ফোর ফ্রন্টে বুক চিতিয়ে লড়াই করেছেন সমাজের থেকে সেই জিতেন দা, এবং একজন যে নিজের হসপিটালটাকেই স্যাক্রিফাইস করে একটা রিস্ক নিয়েছিলেন এবং যেভাবে উনি আমাদের মানে দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছেন সেই পার্থদা, এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের প্রদীপ দা যেভাবে আমাদের এই অনুষ্ঠানে সাথ দিলেন, আমি সবাইকে এক্সপ্রেস পরিবারের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি।